আমি প্রযোজনা করবো, সিনেমার নাম হবে কি জানেন? 7 দিনের উপদেষ্টা, 1 সপ্তাহের উপদেষ্টা। এই নায়িকা কিন্তু আপনি, আগে বলে রাখলাম আমি। ইনভেস্টর আমি, টেলিফিল্ম বানাইতে কয় টাকা লাগে আমি দিব। নাকি 2-3 অফিসারের চাকরি শেষ। আসলে কি হচ্ছে দেশে? হ্যাঁ, এখন আমার কথা হইলো নির্বাচন দেওয়া পর্যন্ত আপনার কাজ শেষ। আজকে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কি? আপনাদের এই সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। 100 দিনের ভিতরে তো আমরা নির্বাচন করে যাইবেন গা। আপনি কি আসলে নির্বাচন দিতে পারবেন? এই নির্বাচন দেওয়ার মতো ক্ষমতা কি আপনার আছে? আমি তো বুঝতেছি না। বারবার একটা কথা আসতেছে কি, আওয়ামী লীগকে মানে বাহিরে রাখা, নির্বাচনের বাহিরে রাখা তারা নির্বাচন করবে। নির্বাচন কার সাথে করবে? বাংলাদেশে কি আওয়ামী লীগ ব্যতীত আর কোন এরকম বড় দল আছে? এখন আসলে তারা চাচ্ছেটা কি? প্রথমত হইলো এদের, আপনি যে বললেন এদের 100 দিন পার হয়েছে, এটারে আমরা একটু আগে বললাম যে এটা তাদের ইদ্যৎকালীন সময় পার করলো 100 দিন। ঠিক আছে, এরা তো নির্বাচন, আপনি যেটা বলছেন যারা নির্বাচন আদৌ দিবে কি, এরা তো নির্বাচনের জন্য আসেও নাই, এরা নির্বাচন দেওয়ার আসে না। আর আপনি ফাইন শব্দ বলছেন যেটা ভাসমান, মানে প্লটিং ভাসমান, পানিতে ভাসমান, এরা হচ্ছে প্লটিং গভর্নমেন্ট বলতে পারেন। এখন কারণ সব ফ্রডারে আনছে আর গভর্নমেন্ট প্লটিং, এরা ভাসমান, এরা চলে যাবে। এরা আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেরকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এরা আসছে, এদের যেটাই বলতেছিলাম একটু আগে আমি আর শ্রুতি খান বলতেছিলাম, এই আলোচনা আপনি যেটা বলতেছেন আমরা এটাই আলোচনা করতেছিলাম। এরা নির্বাচন আদৌ দিবে না, দিতে পারবেও না। আর আওয়ামী লীগ ছাড়াই দেশে নির্বাচন হবে কিনা, আর হলেও তা গ্রহণযোগ্য হবে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি যদি আওয়ামী লীগকে ক্ষমতা ইলেকশনের সাথে যুক্ত করতে না দেন, আর সেই নির্বাচন বিদেশে গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে আলোচনা, এই জন্যই গ্রহণযোগ্যতা থাকবে না। যে কারণ এর আগে তো এরাই বলছে যে বিএনপি ছাড়া নির্বাচন গেছে, নির্বাচন ফেক, এই নির্বাচন দিনের ভোট রাইতে হয়েছে, রাইতের ভোট দিনে হয়েছে। তখন তো তাদের নির্বাচন দিনের ভোট রাইতে হবে, রাইতের ভোট দিনে হবে, তাদেরও তো তাই বলবে। যদি আওয়ামী লীগকে জয়েন করতে না দেয়, তখন আমরা তাদের ভাষায় তাদের বলতে পারবো যে আওয়ামী লীগকে আপনারা যা বলছেন এখন ওগুলো তো আপনাদের জন্য প্রয়োগ হবে। আপনারা ঠিক সেম ভাষায় প্রয়োগ হবে। আপনারা যেমন বলছেন এটা অবৈধ সরকার, আওয়ামী লীগকে বলছেন, তারপরে বলছেন রাইতের ভোট হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আসলে তো তাই হবে। বিএনপি কে বাদ দিলে সে নির্বাচন যদি গ্রহণযোগ্যতা না পায় দেশে এবং বিদেশে, তাহলে আওয়ামী লীগকে বাদ দিলে, সে বাদ দিয়ে নির্বাচন করলে সেই বিষয়ে কিভাবে তারা পজিটিভ কথা বলবে? তাদের যদি ন্যূনতম লজ্জা থাকে, তাহলে তো আওয়ামী লীগের ছাড়া নির্বাচন কথা না। অবশ্য মিথ্যুক এই সরকার তো ঠাটা পড়াই, আজকে দেখলাম মানে যে কয়টা খবর পেয়েছি সে ভাষণে যতটুকুই শুনেছি সব তো ঠাড়া পড়া মিথ্যা কথা। আদার আঞ্চলিক ভাষা ঠাড়া পড়া মিথ্যা বলে, মানে যা ইচ্ছা তাই বলে যাইতেছে তার মতো করে, যেটা সাধারণত করে থাকে। মানে তারা আগে দাবি করতে গণভবনে নাকি শেখ হাসিনা মিথ্যা বলে, তবে এইবার জানলাম যে যমুনার পারে বসে এখন ডক্টর এনুস মিয়াও মিথ্যা কথা বলে যাচ্ছে যমুনার পারে। সারা যমুনার নদী হলো আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের জেলায়, আর সেই যমুনা নিয়ে আসলো ঢাকায়। যাই হোক, সেই যমুনা ভেসে যাবে, কিছুদিনের পরে বন্যা আসবে, সেই বন্যায় যমুনা ওভার ফ্লাড হবে, সেই ওভার ফ্লাডে আপনার ভাষায় সেই ফ্লটিং এনুস ভেসে যাবে। অপেক্ষায় থাকেন, একটু অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন। জি আচ্ছা, প্রশ্ন আছে আপনার? সুদ খাওয়া নিয়ে আমার কোনো কমেন্টস নাই, কারণ সুদ হ্যাঁ খাইতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কমেন্ট হচ্ছে এই যে মোল্লারা এই সুদের বিরুদ্ধে এত মানে সাউন্ড দিল আর কি, লাউড, এই লাউডটা এখন বিলাইয়ের মতো মিউ 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 হয়ে গেল, গোজামিল হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনার, এটা আমি 2 মিনিটে বলে দিই আমার পক্ষ থেকে। সেটা হলো যে এরা এখন চুপ থাকার 2টা কারণ। একটা হলো এই দেশে একটা স্বাধীনতা বিরোধী সরকার আসছে, এরা তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, শেখ মুজিব বিরোধী, তার জন্য তো 32 নম্বর করে দিছে। তার জন্য তো ওই যে ইয়ের কার্ড থেকে, টিকিট থেকে, ইয়ার কার্ড থেকে, আর মেট্রো রেলের কার্ড থেকে স্মৃতিসৌধ শহীদ মিনার ছবি হাওয়া করে দিছে। এরা এখানে পাকিস্তানের পতাকা এখন না লাগাইলে হয়। যাই হোক, এরা মৌলবীরা তো চুপ থাকবেই, কারণ মৌলবীরা চাচ্ছিল একটা স্বাধীনতা। তারা জিন্নাকে মেনে নিছে না, জিন্না মদ খাইতো, শুয়ার খাইতো, কিন্তু সেই জিন্নাকে পাকিস্তানের মৌলবীরা, ইনক্লুডিং বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান, এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মিলে সব মৌলবীরা তাকে বাবা এবং বলতো, মানে জাতির আব্বা। এখন এই জাতির আব্বা শেখ মুজিবকে জাতির পিতা মানতে তাদের খুব খারাপ লাগে। তারা বলে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব মূল্যহীন। কিন্তু তখন মনে ছিল না, 1971 সালের আগে এই কথাটা তাদের মনে ছিল না, তাই তখন তারা বলে নাই যে জাতির পিতা ইব্রাহিম মদখোর ও শুয়োরখোর, জিন্না মূল্যহীন। এই মিছিলটা হুজুরা বলে গেছে। হুজুরা এরকমই, এরা যখনই যেদিকে টাকা পায়
সেদিকেই, এরা যেদিকে ক্ষমতা সেদিকেই যাতা। শেখ হাসিনাকে আম্মা ডাকছে, এখন ইউনূসকে আব্বা ডাকে যা সুবিধা নিতে পারে। আবার এরপরে যে সরকার হবো তারা আব্বা আম্মা বানাবো, তারপরে আবার দেখবেন আওয়ামী লীগ আসলে আবার আম্মা বানাবো, নানি বানাবো, খালা বানাবো, ফুফু বানাবে। মনে করেন কোনোদিন যদি শেখ রেহানা ক্ষমতায় আসে তাহলে খালা বানাবে, আমার জাতির খালা বানায় ফেলবে এই মৌলবীরাই। অথবা জয় যদি আসে তাহলে ওরকেও বানায় ফেলবে, জুনিয়র আব্বা বানাবে। ঠিক আছে, জয়কেই এই মৌলবীরা দেখবেন ফতোয়া দিয়ে জুনিয়র আব্বা বানাবে। ঠিক আছে, নয় এটাই মৌলবীদের কাজ। এই মৌলবীরা এরকমই সবসময় দেখেন না যে ইউনূসের সাথে পোপের একটা সংগঠন চালু করছে ভ্যাটিকান, সেটা যদি আজকে ওইখানে পোপের জায়গায় শেখ মুজিব বা শেখ হাসিনার নাম থাকতো, বাংলাদেশের লোক বলতো এই যে দেখো দেশ খ্রিস্টান বানায় ফেলাবো। সেই জন্য শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর নামে পোপ ভ্যাটিকান থেকে, ইটালি থেকে এগুলো চালু করা হয়েছে। খোদ আওয়ামী লীগের লোকেরাও এগুলো বলতো, কিছু কিছু লোক যারা জামাতপন্থী, আওয়ামী লীগের ভিতরে কিন্তু জামাতপন্থী আছে, এরা এগুলো বলতো। কিন্তু এখন তারা চুপ, কারণ তাদের সাথে আপনি এই যে আমরা যে আমাদের যে এত গালি দেয়, শ্রুতি খানকে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, গালি দেয়, বা আমাদের সারাদিনই গালাগালি করে বিশ্রী বিশ্রী ভাষায়, ইনবক্স পর্যন্ত বিশ্রী বিশ্রী ভাষায় গালাগালাজ করে, খুবই বিশ্রী ভাষা। বুঝতে পারছেন তো? কালকে যদি আপনি আমি শ্রুতি খান, কালকে আপনি আমি শ্রুতি খান যদি একটু শেখ মুজিবের সমালোচনা করি, আর একটু শেখ হাসিনার গালি দেই, আর একটু মুক্তিযুদ্ধ বিরোধিতা করি, একটা স্যালাইন বানাই, দেখবেন আমাদের ভিউ হয়ে যাবে প্যানিক বট্ট ফেল। হুমকি দেওয়ার বদলে দিবে। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়েও শেষ রক্ষা হবে কিনা, ওই যে টাকলু নাম কি, ফারুকি চলচ্চিত্র পরিচালক, নন মেট্রিক, সে হচ্ছে নন মেট্রিক, তার কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হওয়ার। উপদেষ্টা হতে হলে মিনিমাম বিসিএস ক্যাডার লাগবে, মিনিমাম। ফারুকির ব্যাপারে সচিব এবং মন্ত্রী দুইটা দায়িত্ব পালন করে, তাহলে তাদের বিসিএস ক্যাডার হওয়ার দরকার। সেখানে সে বলে আমার কাজ দেখে আপনারা আমাকে নির্বাচন করেন। কি কাজ? তার ব্যাচেলর পয়েন্ট দিয়ে সে পরিচিতি। সেখানে কি দেখাইছে, কিভাবে অবাধে যৌনাচার করা যায়। এবং ডুবের মধ্যে কি দেখাইছে, এই যে হুমায়ুন আহমেদের যে একটা সিনেমা বানাইছে, আমি নিজে দেখছি সিনেমা, এবং ওইখানে যারা মধ্যবয়স পার করা যে মহিলাগুলো, তারা বেশিরভাগ সিনেমাটা দেখতে আসছে সতীনের ঘর কিভাবে দেখায়, উপস্থাপন করে, এটা দেখার জন্য। তারা যে কি পরিমাণ গালাগালি করছে সিনেমা দেখা, কারণ যখন সিনেমাটা সে মূল ঘটনায় চলে আসবে তখনই দেখা যাচ্ছে ঠাস করে মরে গেছে, শেষ, পুরো সিন শেষ, ঠাস করে মরে গেছে। আর মহিলারা যে গালি, এমন গালাগালি করছে, মানে ইতিহাস চুরি করছে সেখানে। মানে কি বলবো, শর্টকাট করে একটা শর্ট ফিল্ম বানিয়েছে ডুবের মধ্যে। তার কিসের কাজের পরিচিতি? সে একটা পোস্ট করছিল এক মাস আগে, আমাকে সময়ের ব্যাপার মাত্র উপদেষ্টা বানানো, মানে তার সাথে ডক্টর ইউনূসের অনেক আগে থেকে লিয়াজু ছিল, সেটা সে প্রমাণ করার চেষ্টা করছে। এবং বঙ্গভবনে যে ছবি নামিয়েছে তার বুদ্ধিতে, সে তার উপদেষ্টা পদটা টিকানোর জন্য, টেকসই করার জন্য, কিন্তু তার পক্ষে লোকেরাই তাকে বের করে দিচ্ছে আন্দোলন করে। বোধহয় ওর সম্ভাবনা 99% তাকে বের করে দিবে। বোধহয় চলে গেছে, আমি যখন আলোচনা করতেছি এতক্ষণ বোধহয় তার পথ গেছে। ওই যে নুরু অধিকার, কারণ কি, আরেকটা কারণ কি, সেটাও কিন্তু আলোচনার বিষয়। কারণ কি আপনি জানেন? কোনটা? দুইটা কারণ। একটা হচ্ছে তার একটা পোস্ট পাওয়া গেছে শেখ হাসিনাকে নিয়ে, ইতিহাসের একটা কি জানি মায়াবী নারী। আরেকটা হচ্ছে তার ওয়াইফ কেন চলচ্চিত্রে কাজ করলো। তাহলে এই দুই অপরাধে যদি তার পদ পদবি যায়, সবার প্রথম কার যাওয়া উচিত ছিল এই অপরাধে? আসিফ সার। আরেকটা কারণে বাদ দিতেছে, আরেকটা কারণ আছে, আপনি ভুলে গেছেন। সে ওই যে আহম্মক শফিদ হাটহাজারী মাদ্রাসার হেফাজতের আমির তেতুল হুজুর মারা গেল, যে তেতুল হুজুর, তাকে সে 13 সালে তেতুল হুজুর লিখছিল। এটাও একটা কারণ বাদ দেওয়ার। কর্মফল কোন সময় বাদ দেয় না, কর্মফল পেয়ে গেছে তার। জি বলেন। আমরা একটা নতুন সিনেমা বানাবো, বুঝছেন? আমরা একটা নতুন সিনেমা বানাবো, আমি প্রযোজনা করব। নায়িকা হচ্ছেন আপনি, মানে আপনি হবেন তিশার ভূমিকা, আর নায়ক সরোয়ার ফারুকী একটা যে গাঞ্জা ঘুরে একটা ধরে নিবেন, বা শাহবাগ থেকে গাঞ্জা ঘুরে নিয়ে আসবেন, বা সরোয়ারদি থেকে নায়কের ভূমিকা দিবেন না বেঈমানের চরিত্র দিবেন? হয়তো নায়ক এবং একই সাথে গাঞ্জাখুর চরিত্র থাকবে, কারণ ওইরকম দাঁড়িয়ে থাকবে গাঁজা। আমরা সরোয়ার ফারুকী যদি উপদেষ্টা হইতে পারে, তাহলে শ্রুতি খান কিসের জায়গায় কেমন হয়? নায়িকা রুকে প্রাচীরে কেমন না? আপনি নিজে করে ঠেকাতে আরেকজনের নায়িকা বানার মতো পাগল হইনি আমরা। এটা ঘুরে আসিলের বই হবে, তাই না? দিলে দেখাবো যে কিভাবে একটা ভালো আইডিয়া, বুঝছেন? শুনেন, আমরা একটা টেলিফিল্ম বানাবো। আসলে আপনি এখন সরোয়ার ফারুকীর মতো একটা গাঁজা ঘর খুঁজেন,
নায়ক হিসেবে আপনি যাকে নিয়ে আসবেন আমরা তারই আপনি বানাবো। জানেন যে বড় একটা অ্যাম্বিশন নিয়ে আসছিল এবং ডক্টর ইউনূসের ডান হাত হিসেবে যে চলচ্চিত্রের নামে 2024 জুলাই কেন্দ্র করে সে চলচ্চিত্র বানানোর নামে সরকারি কোষাগার দিয়ে বড় অঙ্কের একটা টাকা বের করার চিন্তা ছিল। এই যে আপনি পয়েন্ট পাইছেন, পয়েন্ট এটা আমি আজকে লাইভে বলতাম, আপনি বলে দিচ্ছেন, দিলেন তো আমার ব্যবসায় লস করে। এটা তত্ত্বের ক্রেডিট আপনি নিয়ে গেলেন, একেবারে পারফেক্ট। সে আসলে এবার একটা বড় কালো কাটা কোদালো কান্দে। হ্যাঁ, এটা আমাদের জামালপুরের ভাষায় বলা হয় দাইন, বড় দাইন মারার জন্য আসছিল, বা আঞ্চলিক ভাষায় হলো আরেকটা বড় দাও মারার জন্য আসছিল। কিন্তু সরোয়ার ফারুকীর এই 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 তিশার বাতারের এই স্বপ্ন নষ্ট হয়ে গেছে 7 দিনই। যে সুলাইমান শাকি তাকে কিন্তু অফার দেওয়া হয়েছিল, সে কিন্তু ফিরিয়ে দিছে উপদেষ্টা হওয়ার জন্য। এখন এই দেখেন দর্শক কিন্তু সমর্থন দিছে, খুব ভালো আইডিয়া। এই যে রিপন দাস বলছে আপনি কিন্তু আমার সিনেমার নায়িকা কনফার্ম পাক্কা, নায়ক খোঁজার দায়িত্ব আপনি। নিজেদের সিনেমায় 1 টাকা কেন আমার বেশি দিবে আরো, তাই না? কেউ ইনকাম ট্যাক্স দিতে হবে না, ইনকাম ট্যাক্স দিতে হবে না। তারপরে মনে করেন আমগর টাকা আমরাই নিমু, বুঝেন না ব্যাপারটা। আর এই যে ফ্রড মাদার সিংকু মাম ওর অভিনয় করবো আমি, ফ্রড মাদার সিংকু ওইটার চরিত্র অভিনয় করবো আমি, বুঝছেন? একটু দাড়ি লাগাই নিব, টুপি লাগাই নিব, বাস। ওই চরিত্রের লেগে আমরা পারফেক্ট। আচ্ছা ভাই, আপনার কিছু বলার আছে? আমার আর কিছু বলার নাই। তো আমি লাস্ট যেটুকু বলতে চাইছিলাম, আসলে কথাটা মনে আপনারা শুনেন নাই। এই যে রাশেদ খান, ওই যে নুরু অধিকার পরিষদের রাশেদ খান বলছে এই ফারুকী নাকি মুজিববাদী চেতনার লোক, এরকম একটা মন্তব্য করছিল। সবচেয়ে বড় চেতনা তো আসিফ স্যারের, উনার চেতনা একেবারে গিরায় বঙ্গবন্ধু চেতনা। উনি এইটা মার্কেটিং করে বাইচে আছে, উনি জেলে যায় নাই। আসিফ সার বলতে হবে, নাহলে গুনাহ হবে। সার না বললে গুনাহ হবে। আচ্ছা ওকে, তাহলে শেষ করে দিব একটা